দেখছিস টিনা, আজও বাদরগুলো এখানে বসে আড্ডা দিচ্ছে। চল আমার সাথে, আজ ওদের একটা শিক্ষা দিয়েই ছাড়বো। টিনাকে নিয়ে সরাসরি ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে কিছুটা রাগান্বিত স্বরে বলে উঠলাম, এই যে টুটু কোম্পানির ম্যানেজাররা, আপনাদেরকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই? কেন? আমরা আবার কি করলাম? কিছুই করেননি তাই না? মাথা নাড়িয়ে বললাম, হুম। কিরে প্রান্ত, তুই কি কিছু করেছিস? ভাই, আমি ভদ্র ছেলে, আমি কিছু করতে পারি? তুই বল। অসভ্য কোথাকার! তবে কেন প্রতিদিন আমরা যখন গোসল করতে আসি তখন পুকুর পাড়ে বসে থাকেন? ওই ছেমরি, আইজারা প্যাচাল বন্ধ কর। আর আমি কখন তোদের দেখে এখানে আসি? বরং আমরা যখন এখানে আড্ডা দিতে আসি তখনই তো তোরা আসিস ড্যাং ড্যাং করে নাচতে নাচতে গোসল করতে। কেন, বাড়িতে কি টিউবওয়েল নেই? বাড়িতে গোসল করতে কি চুলকায় যে প্রতিদিন পুকুরে আসতে হয়? ওই, একদম বাজে কথা বলবেন না। বাড়িতে টিউবওয়েল আছে কি নেই সেটা ভালো করেই জানেন। আর আপনারা যদি এতই ধোয়া তুলসী পাতা, তবে এই টাইম বাদে অন্য কোনো সময় কেন আসেন না? মনে মনে বলতে লাগলাম, ছাগল একটা, এত বড় ডিঙ্গি মেয়ে হয়েছে এখনো বুঝতে পারে না কেন এই টাইমে আসি। আরে বোকা, আমি যে তোকে ভালোবাসি, তাই তো তোকে নিয়ম করে দুইবার দেখব বলে একবার পুকুর পাড়ে আর একবার তোর স্কুলের যাবার সময় আসি। এবার গলা খাকড়ি দিয়ে বলে উঠলাম, কেন এখানে আসি তুই জানিস না? শয়তান কোথাকার! এখনো বলবে না ভালোবাসি? ঠিক আছে, আমিও দেখে নেব কতদিন এভাবে না বলে থাকতে পারো। ওনাকে চালাতে বলে উঠলাম, ও আচ্ছা, বাংলা সিনেমার সেই হিরো মতো তাই না? আরে না না, আপনাকে দেখতে তো হিরোদের মতো লাগে না। পেয়েছি, আপনি ভিলেনদের মতো তাই না? আমি হিরো বলাতে সাম্য ভাইয়ের মুখে হাসি ফুটে উঠলেও কিন্তু যখন ভিলেন বললাম তখনই হুট করে হাসি মাখা মুখটা সাথে সাথেই বাংলার পাঁচের মতো হয়ে গেল। ওনার এমন ফেস দেখে উচ্চস্বরে হাসতে মন চাইছে, কিন্তু তার সামনে তো আর হাসা যাবে না। তাই কোনো মতে হাসিটাকে কন্ট্রোল করে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠলাম, এটা রিয়েল লাইফ, এখানে কোনো সিনেমার শুটিং হচ্ছে না যে আপনি চণ্ডীদাসের মতো বড়শি নিয়ে পুকুর পাড়ে বসে থাকবেন আর রাজকিনী কলসি কাঁখে করে নাচতে নাচতে পানি নিতে আসবে পুকুরে। যত সব! বলেই আমি হাঁটা ধরলাম। কি? আমি বাংলা ছবির ভিলেনদের মতো দেখতে? পেতনি কোথাকার! ইচ্ছে তো হচ্ছে মাথায় তুলে একটা আছাড় মারি। কত বড় সাহস আমাকে ভিলেন বলা! দাঁড়া, দেখাচ্ছি মজা। চিৎকার করে বলে উঠলাম, আরে যা যা, আমার মতো এমন সুদর্শন যুবক একটাও কি খুঁজে পাবি নাকি এই গ্রামে? এখন পিছু পিছু ঘুরি বলে কদর বুঝছিস না, যখন থাকবো না তখন বুঝবি এই আমিটা কি ছিলাম তোর জীবনে। ওনার কথা শুনে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, কিন্তু শেষের কথাটা শুনে বুকের ভিতরটা মুচড়ে উঠল। কি বলল থাকবে না মানে কি? পেছন ফিরে তাকাতেই দেখি সে হনহনিয়ে চলে যাচ্ছে। ধুর ছাই, একটা বারও ফিরে তাকাই না। যতক্ষণ পর্যন্ত ওনাকে দেখা গেল ততক্ষণ পর্যন্ত আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। তুই কিন্তু আজ একটু বেশি বলে ফেলেছিস, এতটা না বললেও পারতি। সাম্য ভাই মনে হয় খুব কষ্ট পেয়েছে মনে, দেখলি না কেমন হন হন করে চলে গেল। ওরে আমার সাম্যর চামচি রে, যদি এতই দরদ তবে যা না যা, গিয়ে গলায় ঝুলে পড়। যত সব আজাইরা ঢং। কিছুটা দূরে এসে একটা গাছের পেছনে লুকিয়ে রইলাম। পাখি চলে যাওয়ার পর আমি বাড়ির দিকে রওনা দিলাম। ওহ, আপনাদের তো এখনও আমাদের পরিচয় দেইনি। আমি সাম্য, বাবা মায়ের একমাত্র আদরের বাদর পলা। আমি পড়াশোনা শেষ করে এখন টোটো কোম্পানির ম্যানেজার। আসলে আমি কোনো কাজ করি না। বাবার যা সম্পদ আছে, চার পুরুষ বসে খেলেও কমবে না, কারণ আমার বাবা এই এলাকার চেয়ারম্যান বলে কথা। আর এতক্ষণ যে মেয়েটার সাথে কথা বলছিলাম সে হলো পাখি। ওরা দুই বোন, বড় বোনের বিয়ে হয়ে গেছে, এখন শুধু ওই বাকি। পাখির বাবা এখানকার প্রাইমারি স্কুলের একজন শিক্ষক। আমার বাবা আর পাখির বাবা ভালো বন্ধুও বটে। পরিচয় দিতে দিতে বাড়ি চলে এলাম। এবার গল্প ফেরা যাক। ঘরে ঢুকেই পড়লাম চেয়ারম্যান সাহেবের সামনে। ব্যাস, শুরু হয়ে গেল ওনার বিখ্যাত বিখ্যাত ডায়লগগুলো। ধুর ব্যাং,
প্রতিদিন একই ডায়লগ শুনতে কার ভালো লাগে আপনারাই বলেন। কিরে নবাবের বেটা, সারাদিন এমন টই টই করে ঘুরে বেড়ালে কি চলবে? এভাবে বাদনামু না করে আমাকেও তো কাজে একটু সাহায্য করতে পারিস। আহ আব্বা, শুরু হয়ে গেছে তোমার প্যানপ্যানানি। কতবার বলবো যে আমার এসব রাজনীতি ফাজনীতি ভালো লাগে না, তারপর কেন এমন করো বলো তো? তবে কি ভালো লাগে শুনি, টই টই করে ঘুরে বেড়াতে? মা, ও মা, কোথায় তুমি? এদিকে আসো তো। কিরে, এমন শায়ের মতো চিল্লাচিল্লি করছিস কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে? আমি আস্তে করে বলে উঠলাম, ডাকাতের বাড়িতে ডাকাতি করবে কেউ? এমন বুকের পাটা কার আছে শুনি? কিরে, কিছু বলছিস নাকি? যা বাবা, শুনে ফেলেছে আমার কথা। এত পাতলা কান হয় কিভাবে মানুষের? আমতা আমতা করে বলে উঠলাম, আমার ঘাড়ে কয়টা মাথা যে তোমাকে কিছু বলবো? সাম্যর কান টেনে ধরে বললাম, বাদর কোথাকার, তুই কি ভাবছিলি আমি কিছুই শুনিনি? আমি সব শুনেছি। এমনি এমনি তো আর কেউ আমায় চেয়ারম্যান বানায়নি। মা, দেখো না, তোমার হিটলার বটটা মনে হয় আমার কানটা ছিঁড়ে ফেলবে গো। এই, কি করছো এসব? ছাড়ো ছাড়ো বলছি। লজ্জা করে না তোমার এত বড় ছেলের গায়ে হাত তুলতে? না, করে না। এই তোমার জন্যই ছেলেটা এমন বাদর হয়েছে। আশকারা দিয়ে দিয়ে তো একেবারে মাথায় তুলে ফেলেছো। বুঝবে বুঝবে, একদিন ঠিক বুঝবে। হ্যাঁ, এখন তো যত দোষ নন্দ ঘোষ, সব দোষ আমার। তুমি তো ধোয়া তুলসী পাতা। এই তোমরা মা ছেলের জন্যই আমাকে একদিন সন্ন্যাস নিতে হবে। গ্রামের সবাই কত মান্য করে, কিন্তু আমার কপাল দেখো, আজ পর্যন্ত নিজের ঘরেই দাম পেলাম না। বলতে বলতে বাবা সেখান থেকে চলে গেল। মা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও তো। যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। বলেই মা ডাইনিং রুমে চলে গেল আর আমিও চলে গেলাম ফ্রেশ হতে। বিকেলে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম আমাদের কাঠ বাগানে। হঠাৎ চোখ পড়ল পাখি আর ওর বান্ধবী টিনা এদিক দিয়েই যাচ্ছে কথা বলতে বলতে। পাখি একটা কালো রঙের 3 পিস পরেছে, চোখে কাজল, চুলগুলো বেনি করে দুই দিকে ফেলে রাখা, দেখতে অনেক কিউট লাগছে ওকে। আমি ক্যাবলার মতো তাকিয়ে আছি ওর দিকে। পাখি একবার বাঁকা চোখে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়েছিল আমার দিকে। ওর ওই হাসিটাই আমাকে একেবারে ঘায়াল করে দিয়েছে। সত্যি বলতে ওই শ্যামলা মেয়েটার মাঝে এমন কিছু আছে যা আমাকে একেবারে পাগল করে দেয়। পাখি হাসলে যখন ওর গজদাঁত বের হয় তখন নিজেকে কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়। বিধাতাকে কে বলেছিল এত মায়া দিয়ে ওকে তৈরি করতে? নামটা যেমন পাখি, স্বভাবও ঠিক পাখির মতোই। যতক্ষণ পর্যন্ত ওকে দেখা যায় ততক্ষণ তাকেই রইলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে প্রান্ত, অনিক, রায়হান নানাভাবে আমাকে টিচ করতে লাগলো। পরদিন আমি আর পাখির সামনাসামনি হলাম না, আড়াল থেকে দেখতে লাগলাম ওকে। পাখি পুকুর পাড়ে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। পেতনি, আমাকে খুঁজছিস তো? একদম খুঁজে পাবি না। তুই কি ভাবছিস আমাকে কাল এতগুলো কথা শোনালি, আর আজ নাচতে নাচতে তোর সামনে চলে আসবো? কখনো না। এবার দেখ কেমন লাগে। কিরে, এদিক ওদিক কাকে খুঁজছিস? হ্যাঁ, তুই জানিস না কাকে খুঁজছি? ঢং। এতই যদি দেখার ইচ্ছে, তবে কাল এতগুলো কথা শোনালি কেন? বেশ করেছি, দরকার হলে আরো বেশি করে কথা শোনাবো, তাতে তোর কি? আমার আবার কি? কিছুই না। তবে আমার সামনে আর ঢং দেখাতে আসবি না। আমি চললাম গোসল করতে, তুই থাক। ওই শাকচুন্নি, দাঁড়া দাঁড়া না। চা, চলে গেল। ধুর বাবা, ভাল লাগে না। ঠিক হয়েছে, এটাই তোর শাস্তি। আমাকে বাজে কথা বলা, তাই না? এবার থেকে তুই আমায় দেখবি না, কিন্তু আমি তোকে ঠিকই দেখব। তোকে একারে দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ারা পাওয়ারা নয় তো সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। এখন থেকে রোজ 2 টাইম পাখিকে লুকিয়ে দেখি প্রতিদিন। সে আমায় এদিক ওদিক খুঁজতো, তবে আমার দেখা পেত না।
প্রতিদিনের মতো মন খারাপ করে বাড়ি চলে যেত। দেখতে দেখতে ওর এসএসসি পরীক্ষা চলে এলো। আগামী সপ্তাহ থেকে ওর পরীক্ষা শুরু। বিকেলবেলা শুয়ে আছি, হঠাৎ বাড়িতে পাখির কথা শুনতে পেলাম। কৌতূহলবশত জানালা দিয়ে উকি দিয়ে দেখতে লাগলাম। আমার মনের ভুল নাকি পাখি সত্যি এসেছে? তাকিয়ে দেখি পাখি মার সাথে কথা বলছে। তার মানে আমি স্বপ্নে দেখছি না, সত্যি পাখি আমাদের বাড়িতে এসেছে। চাচি কেমন আছো? এই তো মা, ভালো। তুই কেমন আছিস? ভালো চাচি। চাচির সাথে কথা বলতে বলতে এদিক ওদিক তাকাতে লাগলাম। কি রে মা, কাউকে কি খুঁজছিস? না মানে বাড়িতে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। চাচি সাম্য ভাই কই গো? তোর চাচা তো এই সময় বাড়িতে থাকে না, আর সাম্য নিজের ঘরেই আছে। কেন, কোনো প্রয়োজন? না না, তেমন কোনো প্রয়োজন নেই, এমনিই জিজ্ঞেস করলাম। আচ্ছা তুই বস, আমি নাস্তা আনছি। আরে না না, আমি কিছু খাবো না, তুমি বসো তো। অনেক দিন হলো তোমার সাথে গল্প করি না, তাই আজ একটু গল্প করতে এলাম। পাগল মেয়ে, এতদিন পর আমাদের বাড়ি এলি, কিছু খাবি না তা কি হয়? আমি এই যাব আর আসব, তুই কিন্তু কোথাও যাবি না, এই আমি বলে দিলাম। আচ্ছা। চাচি চলে যেতেই আমি উকি দিয়ে দেখতে লাগলাম কেউ আছে কিনা। না, কেউ নেই। এবার তো সাম্য ভাইয়ের রুমে যাওয়াই যায়। এমা, পেতনিটা দেখছি এদিকে আসছে, তবে কি সে আমার রুমে আসবে? হায় আল্লাহ, এখন আমি কি করি? কোথায় লুকাবো? পেয়েছি। আমি এক লাফে সানসাইটের ওপর উঠে গেলাম। শাকচুন্নি, এবার আমাকে আর খুঁজে পাবি না। আমি চোরের মতো এক পা দুপা করে সাম্য ভাইয়ের রুমে উকি দিয়ে দেখতে লাগলাম। না, সে তো নেই। মনটাই খারাপ হয়ে গেল। চাচি যে বলল সে বাড়িতে, তবে গেল কই? ওয়াশরুমে দরজা তো দেখছি খোলা, তবে কি ব্যালকনিতে? আস্তে আস্তে ব্যালকনিতে গেলাম। না, সেখানেও নেই, তবে গেল কই? ওরে বাবা, সূর্য আজ কোন দিকে উঠেছে রে? শাকচুন্নিটা দেখছি আমাকে খুঁজছে। তবে আমাকে তো খুঁজে লাভ নেই পেতনি রানী, কারণ আপনি তো আমায় পাবেন না। এত সহজে তো আমি আপনার কাছে ধরা দেব না। ধুর ছাই, এই লোকটা কি হাওয়া হয়ে গেছে নাকি? একবার ভালো করে রুমটাতে চোখ বুলিয়ে নিলাম। সাম্য ভাই অনেক গোছালো একটা মানুষ, আর অনেক শৌখিনও। আসবাবপত্র বলতে একটা বিছানা, একটা ওয়ার্ড্রপ, একটা পড়ার টেবিল, একটা পূবালি। দেওয়ালে অনেক সুন্দর করে পেইন্ট করা। এই লোকটার সব কিছুই আমার অনেক ভালো লাগে। দেওয়ালে ঝুলিয়ে রাখা ছোট ছোট ফুলের টবগুলো আরও বেশি মন কাড়ে। আচ্ছা, ছেলে মানুষ এতটা গোছানো হয় কি করে, যেখানে আমি একটা মেয়ে হয়ে একেবারে অগোছালো? আচ্ছা, সে কি এই অগোছালো আমিটাকে কখনো মেনে নেবে? তুই যেমনই হোস না কেন রে পাগলি, আমি তোকেই চাই, শুধু তোকে। মাত্র তো আর কয়েকটা দিন, তারপর তোকে নিজের করে নেব। আর আমাকে কষ্ট দেবার মজাটা তখনই বুঝাবো, বুঝলেন মহারানী? বেশ বড় সাম্য ভাইয়ের একটা ছবি দেওয়ালে টাঙানো। গোটি গোটি পায়ে আমি ছবিটার পাশে গিয়ে সেটা খুলে নিলাম দেওয়াল থেকে। তারপর বিছানায় এসে বসে ছবিটাতে হাত বুলাতে লাগলাম। আলতো করে একটা চুমু দিতে গেলাম ছবিটাতে। ইসরে, কেন যে লুকাতে গেলাম? সামনে থাকলে হয়তো আমার গালেই পড়তো চুমুটা। এই, এমনভাবে তাকিয়ে আছো কেন? আমার বুঝি লজ্জা করে না? সামনাসামনি কখনো তোমাকে ছুতে পারবো কিনা জানি না, তাই আজ তোমার ছবিটাতে একটা চুমু দিই। প্লিজ তুমি চোখ বন্ধ করো। ধুর, আমিও না কি যাতা বলছি। ছবি কি কখনো চোখ বন্ধ করতে পারে নাকি? যাও, তুমি তাকিয়ে থাকো, আমি তোমায় চুমু দেব না। আমিও না কি যাতা ভাবছি। ওই শাকচুনিটা দেবে চুমু, তাও আমাকে? সেটাও কি সম্ভব? শুধু শুধু আকাশকুসুম স্বপ্ন দেখছি। ওর আদর পেতে হলে আবার জন্ম নিতে হবে আমায়। এই শোনো না, আমার যে আজ খুব বেশি ইচ্ছে হচ্ছে তোমায় একটা চুমু দিতে। কি করি বলো তো? আচ্ছা ঠিক আছে, তোমায় চোখ বন্ধ করতে হবে না, বরং আমি আমার চোখ দুটো বেঁধে নিচ্ছি। বলে পাখি ওর ওড়নাটা দিয়ে ওর চোখ বাঁধতে লাগে। ওকে চোখ বাঁধতে দেখে আমার মাথায়ও একটা দুষ্ট বুদ্ধি চাপে। আমি চট করে নিচে নেমে আসলাম। পাখি ছবিতে চুমু দিতে নিলে আমি ঠোঁটজোড়া এগিয়ে দিলাম।
পাখি আমার ঠোঁটে যেই ওর ঠোঁট ছোঁয়ালো, আমি একটানে ওকে আমার বাহুডোরে বন্দি করে নিলাম। ও কিছু বুঝে ওঠার আগেই ওর ঠোঁট জোড়া আমার দখলে নিয়ে নিলাম। পাখি ছোটার জন্য ছটফট করতে লাগলো, তাই আমি ওকে আরও শক্ত করে জড়িয়ে নিলাম। পাখি, এই পাখি, কই রে মা, চলে গেলি নাকি? মায়ের ডাক শুনে পাখি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এক ভোঁদড়। পাগলি একটা, এত ভালোবাসে অথচ মুখ ফুটে কিছু বলবে না। আমি হাঁপাতে হাঁপাতে বলতে লাগলাম, এই তো চাচি, আমি এখানে। কি রে মা, এত হাঁপাচ্ছিস কেন? কোথায় ছিলি এতক্ষণ? হাঁপাবো না, তোমার লুচ্ছু ছেলে যে কাজ করেছে তাতে করেছে দম আটকে মারা যায়নি, সেটাই অনেক। সাম্য, কি করেছে সাম্য? হাই কপাল, কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। এখন কি করি? চাচি আমার ঠোঁটের দিকে সন্দিহান চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, পাখি, তোর ঠোঁটে কি হয়েছে রে? আসার সময় তো ঠোঁট ঠিকঠাকই ছিল, তবে হঠাৎ করে কি হলো বলতো? এই সেরেছে, এখন কি বলবো? হাই আল্লাহ, দড়ি ফেলাও, আমি উঠে যাই। শালা রাক্ষস, তোদের বাড়ি থেকে খাবারের অভাব পড়েছে নাকি রে, যে সব রেখে তোর আমার ঠোঁট জোড়ায় চোখে পড়লো? এখন চাচিকে কি বলবো? সত্যিটাই বলে দিই যে চাচি, তোমার ছেলে খাবারের অভাব পড়েছে, তাই আমার ঠোঁট জোড়ায় ওকে কামড়াতে হলো। ধুর, কি সব আবল তাবল বকছি। ছি ছি, চাচি শুনলে কি বলবে? কি রে, বললে না তো ঠোঁটে কি হয়েছে? আমি তৎক্ষণাৎ মুখ চেপে ধরে আমতা আমতা করে বলে উঠলাম, আসলে চাচি, তাড়াতাড়ি করে আসতে গিয়ে দেওয়ালে বাড়ি খেয়েছি। আজ আমি চাই চাচি, বলেই দিলাম এক ভোঁ দৌড়। আরে আরে, কোথায় যাচ্ছিস? নাস্তাটা তো করে যা। যা বাবা, চলে গেল। পাগলি মেয়ে, অনেক লজ্জা পেয়েছি। আর আমার ছেলেটাও হয়েছে একদম পাজি। এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে দুজনের কথা শুনছিলাম। আমার মাও পারে বটে, বুঝতেই যখন পারছো তোমার ছেলে তার বউকে একটু আদর করেছে, তবে জেনে বুঝে কেন লজ্জা দিতে গেলে? পিচ্চি বউটা আমার কতই না লজ্জা পেল। দেখতে দেখতে পাখির পরীক্ষা শেষ হয়ে গেছে। বাবা বিয়ের প্রস্তাব নিয়ে যায় পাখিদের বাড়ি। বিয়ের কথা শুনে তো পাখি লজ্জায় শেষ। যাক, এতদিনের ভালোবাসা তবে পূর্ণতা পাবে। বাসর ঘরে পাখি বসে আছে, আমি গুটি গুটি পায়ে রুমে গেলাম। দরজা বন্ধ করার শব্দ শুনে বুকটা ধক করে উঠল। সত্যি কি আমি ওনার বউ, নাকি সব স্বপ্ন? আমি গুটি সুটি মেরে ঘোমটাটা টেনে বসে রইলাম। সাম্য যত এগোচ্ছে ততই যেন বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। আমার উপস্থিতি টের পেয়েই পাখির কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কাছে গেলে না জানি জ্ঞান হারাই। আস্তে আস্তে গিয়ে বিছানায় বসতেই পাখি পিছোতে লাগে। পিছোতে পিছোতে দেওয়ালের সাথে লেগে গেল। কিরে, এখন কোথায় যাবি? এই আপনি এখানে কেন? তা আমি ছাড়া আর কাউকে আশা করেছিলি নাকি? কপট রাগ দেখিয়ে বলে উঠলাম, হ্যাঁ করেছিলাম তো। আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, কাকে? যাকে আমি ভালোবাসি তাকে। তা কে সে, একবার শুনি বলতো। কে আবার? যে প্রতিদিন পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতো তাকে। তবে আমি কে? আপনাকে তো আমি চিনি না। তবে রে পাজি, বলে একটানে আমার কোলে তুলে নিলাম। তারপর আস্তে করে ওর ঘোমটাটা সরিয়ে দিলাম। ওরে আমার লজ্জাবতী রে, লজ্জায় দেখি একেবারে লাল হয়ে গেছে। দাঁড়া, এখনই তোর লজ্জা ভেঙে দিচ্ছি। আমার কথা শুনে পাখি দুহাতে ওর মুখ ঢেকে নেয়। আমি হাত সরিয়ে ওর কপালে একটা ডিপ কিস করি। পাখি পারে না আমার ভেতর ঢুকে যেতে। এখনও লজ্জা ভাঙেনি দেখছি আমার লজ্জা রানীর। কোনো ব্যাপার না, কিভাবে লজ্জা ভাঙাতে হয় তার উপায়ও আমার জানা আছে। বলেই ওকে বিছানায় শুয়ে দিলাম। তারপর ঠোঁট ডুবালাম ওর ঠোঁটে। সকালবেলা ভোরের আলো চোখে পড়তেই আমার ঘুম ভেঙে যায়। উঠতে নিলে বুকে ভারী অনুভব হয়, তাই বুকের দিকে তাকাতে দেখি পাগলিটা আমার বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। এলোমেলো চুলগুলো মুখটা ঢেকে দিয়েছে। একটু মুচকি হেসে চুলগুলো ওর কানের পিছে গুজে দিলাম। তারপর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। তাতে পাখি জেগে যায়, লজ্জায় মুখ গুজে দেয় আমার বুকে।
আমিও ওকে বাহুডোরে শক্ত করে জড়িয়ে নিলাম। ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বললাম, ভালোবাসি। তাতে করে সে আরও গুটিয়ে নিয়েছে নিজেকে। আমার কথার প্রত্যুত্তরে সে বলে, আমিও অনেক অনেক ভালোবাসি। আচ্ছা, অনেক বেলা হয়েছে যে, এবার যে উঠতে হবে তো। তবে যাও, কে না করেছে? আপনি যেভাবে ধরে রেখেছেন তাতে করে আমি উঠবো কি করে? আমি কি করে জানি? জানেন না তো? ওকে ফাইন, তবে আমি জানি। বলে হঠাৎই আমার বুকে একটা কামড় বসিয়ে দেয় পাখি। তাই হাতের বাঁধনটা কিছুটা আলগা হয়ে যায়। সেই সুযোগে পাখি উঠে পালাতে নেয়, কিন্তু যেতে পারেনি। আমি খপ করে ওর হাতটা ধরে নিলাম। এই কি করছেন? ছাড়েন না প্লিজ। আমার পাওনাটা না দিয়ে চলে যাবে? তা তো হবে না। আপনার পাওনা মানে? আমি ঠোঁট এগিয়ে দিয়ে বললাম, এখানে তোমার আদর চাই। ঠিক আছে দিব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত শুনি? আপনি চোখ বন্ধ করেন। ঠিক আছে। বলে চোখ বন্ধ করতেই পাখি আমার কপালে আস্ত করে ওর ঠোঁট ছুঁয়ে ভো দৌড় দিয়ে পালায়। এটা কি হলো? পাগলি একটা। একটু জোরেই বলে উঠলাম, ঠিক আছে, আমিও রাতে দেখে নেব, মনে থাকে যেন। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।